হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভোরের নরম আলো লন্ডনের পেন্টহাউসের কাঁচের দেয়াল ভেদ করে ভেতরে আসছে। কাল রাতের সেই কালবৈশাখী ঝড় আর উত্তেজনার পর পুরো বাড়িটা এখন এক অদ্ভুত শান্তিতে আচ্ছন্ন। আহিল সারা রাত মায়ার ঘরের সোফায় বসে ওকে পাহারা দিয়েছে। মায়া যখন গভীর ঘুমে ছিল, আহিল শুধু অপলক দৃষ্টিতে ওর নিষ্পাপ মুখটা দেখেছে। তার ফ্লোরা এখন নিরাপদ। সকাল ৮টা বাজতেই রনি দরজায় হালকা টোকা দিল। আহিল উঠে গিয়ে দরজা খুলতেই রনি নিচু স্বরে বলল, বস, নীরাকে নিচের গেস্ট রুমে আটকে রাখা হয়েছে। ও সারা রাত চিৎকার করেছে, এখন চুপচাপ বসে আছে। ওর বাবা মানে মেজো চাচা বাংলাদেশ থেকে বারবার ফোন দিচ্ছেন। আহিল চোয়াল শক্ত করে বলল, চাচাকে বল, যখন আমি মায়াকে নিয়ে লন্ডন আসছিলাম তখন নীরাকে সাথে নিতে চাইনি। ও নিজে থেকে উড়ে এসে জুড়ে বসেছে। এখন ওর বিচার আমিই করব। তুই মায়া আর সারাকে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে বসো, আমি আসছি। ডিনার টেবিলের পরিবেশটা আজ বেশ গাম্ভীর্যপূর্ণ। মায়া আর সারা চুপচাপ বসে আছে। নীরাকে গার্ডরা ধরে নিয়ে এলো। নীরার চুল এলোমেলো, চোখে কাজল লেপটে গেছে। আহিলকে দেখেই নীরা কান্নায় ভেঙে পড়ল। আহিল ভাইয়া, বিশ্বাস করো, আমি রাফসানের সাথে স্বেচ্ছায় হাত মেলাইনি। ও আমাকে ভয় দেখিয়েছিল। নীরা মিথ্যে বলার চেষ্টা করল। আহিল শান্তভাবে কফির মগে চুমুক দিয়ে বলল, নীরা, তুমি যে রাফসানের সাথে এয়ারপোর্টের ক্যাফেতে বসে প্ল্যান করছিলে, তার সিসিটিভি ফুটেজ রনি কাল রাতেই বের করেছে। আমার পিঠের পেছনে ছুরি মারতে চেয়েছিলে ঠিক আছে, কিন্তু মায়ার দিকে হাত বাড়িয়ে তুমি তোমার কপাল পুড়িয়েছ। নীরা মায়ার দিকে এক পলক বিষাক্ত চোখে তাকিয়ে বলল, এই অনাথ মেয়েটার জন্য তুমি আমাদের রক্তের সম্পর্ক ভুলে যাচ্ছ? আহিল টেবিল চাপড়ে উঠে দাঁড়াল। খবরদার, মায়াকে নিয়ে আর একটা বাজে শব্দ উচ্চারণ করলে আমি ভুলে যাব তুমি আমার বোন। রনি, নীরার সব ক্রেডিট কার্ড ব্লক কর, আর আজ বিকেলের ফ্লাইটে ওকে বাংলাদেশে পাঠিয়ে দে। আব্বুকে বলবি নীরা যেন আর কোনোদিন আমার বা মায়ার ছায়া মারানোর চেষ্টা না করে। নীরাকে হিচড়ে নিয়ে যাওয়া হলো। সারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রনি আর চোখে সারার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিল। সারা লজ্জায় কফি দিয়ে মুখ লুকিয়ে ভাবল, না, শান্তি নেই। দুপুরে আহিল মায়ার ঘরে এলো। মায়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল বাঁধছিল। আহিল পেছন থেকে এসে মায়ার হাত থেকে চিরুনিটা কেড়ে নিল। চুল বাঁধতে হবে না, আজ আমরা বাইরে যাব, আহিল বলল। মায়া অবাক হয়ে বলল, কোথায়? নীরা আপু তো কেবল গেল, রাফসানও তো আশেপাশে থাকতে পারে। আহিল মায়ার কাঁধে চিবুক রেখে আয়নায় ওর প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, রাফসানকে পুলিশ লন্ডন ব্রিজ এলাকা থেকে অ্যারেস্ট করেছে। ওর চ্যাপ্টার ক্লোজ। এখন শুধু তুমি আর আমি। চলো, তোমাকে লন্ডনের সেরা কিছু জায়গা ঘুরিয়ে দেখাই। আহিল মায়াকে নিয়ে একটা সাদা রঙের কনভার্টিবল বিএমডব্লিউতে করে বের হলো। রনি আর সারাকে অন্য একটা গাড়িতে পাঠিয়ে দিল, যাতে ওরা নিজেদের মতো সময় কাটাতে পারে। আহিল গাড়ি চালাচ্ছে আর এক হাতে মায়ার হাতটা শক্ত করে ধরে রেখেছে। লন্ডনের হাইড পার্কের এক কোণে একটা নির্জন লেকের সামনেই তারা থামল। চারদিকে চেরি ব্লসমের গাছ, সাদা আর গোলাপি ফুলের পাপড়ি ঝরছে। মায়া গাড়ি থেকে নেমে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আহিল মায়ার পেছনে এসে দাঁড়াল। সে পকেট থেকে একটা ছোট মখমলের বাক্স বের করল। ভেতরে একটা ছোট্ট রূপার নূপুর। মায়া অবাক হয়ে বলল, নূপুর? আপনি আংটি না দিয়ে নূপুর কেন দিচ্ছেন? আহিল লেকের ধারের বেঞ্চে মায়াকে বসিয়ে নিজে নিচে হাঁটু গেড়ে বসল। সে খুব আলতো করে মায়ার বাঁ পাটা নিজের হাতের ওপর রাখল। মায়া লজ্জায় কাঁপছে। আহিল নূপুরটা মায়ার পায়ে পরিয়ে দিতে দিতে বলল, আংটি পরিয়ে তোমাকে সমাজকে দেখানো যায় যে তুমি আমার, কিন্তু নূপুর পরালাম যাতে তুমি যখনই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো, এই শব্দ শুনে আমি তোমাকে ধরতে পারি। এই শব্দের প্রতিটি ঝংকার আমাকে মনে করিয়ে দেবে ফ্লোরা এখন সম্পূর্ণভাবে আহিল জাইদের। মায়া আহিলের চুলে হাত বুলিয়ে দিল। সে নিচু স্বরে বলল, আপনি কি সবসময় এভাবেই আমাকে আগলে রাখবেন? আহিল মায়ার হাতের তালুতে একটা গভীর চুমু খেয়ে বলল, যতক্ষণ এই বুকে হৃৎপিণ্ড সচল আছে, ততক্ষণ তোমার চোখের পানি ফেলার অধিকার আর কারো নেই। তুমি আমার সেই 12 বছরের অপেক্ষা, যা আমি কোনোদিন শেষ হতে দেব না। সূর্য ডুবছে। লেকের জলে আকাশটা এখন বেগুনি আর লাল। দূরে দেখা যাচ্ছে বিগ বেন আর লন্ডন আই।
মায়া আহিলের বুকে মাথা রাখল। হাইড পার্কের সেই রোম্যান্টিক সময় কাটানোর পর ফেরার পথে সারা গাড়িতে বসেই রনিকে নিয়ে খুনসুটি করছিল। রনি আজ বেশ ফুরফুরে মেজাজে। সে ড্রাইভ করতে করতে সারাকে বলছিল লন্ডনের কোন কোন শপিং মলে সেরা চকলেট পাওয়া যায়। ওদিকে আহিল আর মায়া নিজেদের জগতে বিভোর। বাসায় ফেরার পর আহিল মায়াকে নিয়ে সোজা ছাদে চলে গেল। পেন্ট হাউসের ছাদে একটা কাচের ঘেরা অংশ আছে, যেখান থেকে রাতের তারা দেখা যায়। আহিল মায়ার জন্য সেখানে কফি আর হালকা স্ন্যাক্সের ব্যবস্থা করে রেখেছে। মায়া কফিতে চুমুক দিয়ে বলল, কাল থেকে তো আমার ক্লাস শুরু, আমি কি একাই ইউনিভার্সিটি যেতে পারবো? আহিল কফির মগটা টেবিলে রেখে মায়ার দিকে একটু এগিয়ে বসল। সে মায়ার চোখের দিকে তাকিয়ে এক চিলতে দুষ্টুমি হাসি দিয়ে বলল, একা? এই ফ্লোরাকে আমি লন্ডনের রাস্তায় একা ছেড়ে দেব? কক্ষনো না। রনি তোমাকে ড্রপ করবে আর ফেরার সময় আমি নিজে তোমাকে রিসিভ করব। আর শোনো, আহিল মায়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ক্যাম্পাসের মনো ছেলের দিকে তাকালে কিন্তু খবর আছে। আমি তোমার আইডি কার্ডে জিপিএস লাগিয়ে দিয়েছি। তুমি কখন কোথায় আছো সব আমার এই ফোনে দেখা যাবে। মায়া অবাক হয়ে বলল, আপনি কি সত্যিই গোয়েন্দাগিরি শুরু করলেন? আহিল হাসল। সে মায়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এটা গোয়েন্দাগিরি নয়, এটা হলো সাবধানতা। তোমাকে হারানোর ভয় আমার রক্তে মিশে গেছে মায়া। পরদিন সকালে সারা আর রনি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছিল। সারা যখন পাউরুটি টোস্ট করছিল, রনি পেছন থেকে এসে ওর হাতে একটা ছোট চকলেটের প্যাকেট ধরিয়ে দিল। সারা চমকে উঠে বলল, এটা কি? রনি একটু লাজুক হেসে বলল, আপনি ব্রিটিশ বডি দেখছিলেন তো, তাই ভাবলাম একটু মিষ্টিমুখ করিয়ে দিই, যাতে দেশি রনি ভাইয়ার কথা আপনার একটু মনে থাকে। সারা হেসে ফেলল, আপনি না রনি ভাইয়া খুব পাজি হয়ে গেছেন। ঠিক তখনই আহিল আর মায়া ব্রেকফাস্ট টেবিলে এলো। মায়া আজ সাদা রঙের একটা কুর্তি আর জিন্স পরেছে, চোখে হালকা কাজল। ওকে দেখতে একদম পরী লাগছে। আহিল মায়াকে দেখে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ব্রেকফাস্ট শেষ করেই রনি আর মায়া ইউনিভার্সিটির দিকে রওনা হলো। আহিল অফিস যাওয়ার আগে মায়ার কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে বলল, সাবধানে থেকো ফ্লোরা, কোনো অসুবিধে হলে সাথে সাথে আমাকে ফোন করবে। ক্যাম্পাসে প্রথম দিনটা মায়ার জন্য বেশ উত্তেজনার ছিল। সে যখন লাইব্রেরিতে বসে বই খুঁজছিল, তখন তার পাশে এসে একজন সুদর্শন ইংরেজ তরুণ দাঁড়ালো। হাই, আর ইউ নিউ হিয়ার? নিড এনি হেল্প? ছেলেটা মিষ্টি করে হেসে জিজ্ঞেস করল। মায়া একটু ইতস্তত করে বলল, ইয়েস, আই এম নিউ, লুকিং ফর ইংলিশ লিটারেচার সেকশন। ছেলেটা যখন মায়াকে বই দেখিয়ে দিচ্ছিল, মায়া খেয়াল করল ওর স্ক্রিনটা বারবার ব্লিঙ্ক করছে। আহিলের মেসেজ, কে ওই ছেলেটা? ওর থেকে 2 ফিট দূরত্ব বজায় রাখো ফ্লোরা। মায়া চমকে চারদিকে তাকাতে লাগল। আহিল কি তবে ইউনিভার্সিটির সিসিটিভি হ্যাক করেছে? সে দ্রুত ওই ছেলেটার কাছ থেকে সরে এলো। বিকেলে যখন আহিল তার দামি কালো গাড়িটা নিয়ে ক্যাম্পাসের গেটে এসে দাঁড়ালো, মায়া দৌড়ে গিয়ে গাড়িতে উঠল। আহিল গাড়ি স্টার্ট দিয়েই গম্ভীর গলায় বলল, লাইব্রেরির ওই ছেলেটা কে? ওর সাথে এত হাসাহাসি করার কি ছিল? মায়া অবাক হয়ে বলল, আমি তো হাসাহাসি করিনি, ও জাস্ট আমাতে বই খুঁজে দিচ্ছিল। আহিল গাড়িটা রাস্তার একপাশে থামিয়ে দিল। সে মায়ার দিকে ঝুঁকে এসে ওর চিবুকটা চেপে ধরল। আমি বলেছি না, তোমার এই হাসি, এই রূপ সবই শুধু আমার। বাইরের কেউ যেন এর ভাগ না পায়। কাল থেকে তুমি আর লাইব্রেরিতে যাবে না, যা বই লাগবে আমি বাসায় এনে দেব। মায়া প্রথমে রাগ করতে চাইল, কিন্তু আহিলের চোখে সেই গভীর পাগলামি দেখে সে আর কিছু বলতে পারল না। আহিল মায়াকে ভালোবাসে ঠিকই, কিন্তু সেই ভালোবাসা হলো এক ধরনের নেশা। আহিল মায়ার রাগ ভাঙানোর জন্য তার হাতটা টেনে নিয়ে চুমু খেল। রাগ করো না ফ্লোরা, আমি শুধু চাই না কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিক। চলো, আজ আমরা লন্ডন নাইটে গিয়ে ডিনার করব। গাড়িটা আবার চলতে শুরু করল। মায়া আহিলের কাঁধে মাথা রাখল। সে জানে এই মানুষটার শাসন আর ভালোবাসা একই মুদ্রার 2 পিঠ, আর সে এখন এই মুদ্রার চিরস্থায়ী মালিক। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।